আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এবং প্রিয় শ্রোতা সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আজকে কিছু কিছু শ্রোতা কিছু দর্শকদের অনুরোধে আহ, এই ভিডিওটি বানাচ্ছি। তো ভিডিওটির টাইটেলটি হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে আপনারা কিভাবে মালিকানা পরিবর্তন করবেন। মানে ভিডিওর মূল টপিকটি হচ্ছে মালিকানা পরিবর্তন নিয়ে। হ্যাঁ, আপনার বাইকটি কিভাবে মালিকানা পরিবর্তন দালাল দিয়ে করবেন এবং নিজে কিভাবে করবেন, এই সম্বন্ধে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত তুলে ধরব। তো শুরু করা যাক মূল ভিডিওতে। তার আগে বলে নিই, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনাদের কাছে এই যে মালিকানা পরিবর্তন চেঞ্জ কিভাবে করে এটা একদম ইজিলি আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, পানির মতো সহজ হয়ে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ এইটাই, আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ফুল ভিডিওটি দেখবেন। তো শুরু করতেছি। যারা পাঠাতে বা কন্টাকে ভাড়া মারতে চান বাইক দিয়ে, তাদের সমর্থক হয়ে ওঠে না যে নতুন বাইক কিনে রাস্তা নামবেন। তো কিছু বেকার ভাইয়েরা আছে, হ্যাঁ, যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে এই পাঠাওতে জব করতে চায় বা কোনটাকে ভাড়া মারতে চায়। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি, যে আপনারা কিভাবে সহজে মালিকানা পরিবর্তন করবেন। এখন যার কাছ থেকে আপনি গাড়িটি কিনবেন, গাড়িটি অবশ্যই আগে দেখে নেবেন আপনার পছন্দের বাইক কিনা। গাড়িটি দেখে শুনে তারপর টাকা পয়সা দিবেন, বা আপনার যেখান থেকেই আপনি বাইক কিনেন না কেন, বাইকটি কেনার পরে আপনার আশেপাশে যে বিআইটিএ অফিস আছে সেখানে যাবেন আপনারা প্রথমত। সেখানে গিয়ে আপনারা যদি দালালের কথা আগে বলি, যদি দালাল দিয়ে করতে যান তাহলে হয়তো 7,000 টাকার মতো লাগবে। দালাল দিয়ে করতে গেলে সেখানে আপনাদের মানে কোনো হয়রানি হতে হবে না বা কোনো কিছু করতে হবে না, জাস্ট সিগনেচারগুলো দিবেন। দিলেই একদিনের ভিতরেই আপনার বাইকের নাম ট্রান্সফার হয়ে যাবে গাড়ির। তো আমি আজকে প্রথমত বলি যে কিভাবে মানে নিজে নিজে কিভাবে বাইকের নাম মালিকানা পরিবর্তন করবেন। হ্যাঁ, এখন বলতেছি কি কি লাগবে। যে বিক্রি করবে আপনার কাছে বাইকটি, তার কি কি ডকুমেন্টস লাগবে বিআরটিএ। এক নম্বরে লাগবে বিক্রেতার এনআইডি কার্ডের ফটোকপি। তারপরে লাগবে বিক্রেতার 1 কপি পাসপোর্ট ছবি। তারপরে লাগবে বাইকের ব্লু বুক ট্যাক্স টোকেন এর ফটোকপি। এখন ক্রেতার কি কি লাগবে, ক্রেতা মানে আপনি যে বাইকটি কিনতেছেন আপনার কি কি ডকুমেন্টস লাগবে মালিকানা পরিবর্তন করার সময়। এক নম্বর লাগবে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি ও 3টি স্ট্যাম্প ছবি। দ্বিতীয়ত লাগবে এনআইডি কার্ডের ফটোকপি। তৃতীয়ত লাগবে ড্রাইভিং লাইসেন্স। এখন এই ড্রাইভিং লাইসেন্সটা আগে লাগতো না, এখন বর্তমানে ড্রাইভিং লাইসেন্সটা লাগে। এখন আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড না থাকে, যদি ডেলিভারি স্লিপ থাকে ডেলিভারি স্লিপ দেওয়া হবে, এবং ডেলিভারি স্লিপ যদি না থাকে, যে লার্নার কার্ডটা যে বলে, অন্তত লার্নার কার্ডটা থাকতে হবে মালিকানা পরিবর্তন করার জন্য। এই হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার মানে ডকুমেন্টস কি কি লাগবে। এখন বলে দিচ্ছি, আপনি বিআইটিএ যখন যাবেন সেখানে দেখবেন কম্পিউটারের দোকানে, ফটোকপির দোকানে বা একটা ছোট বক্স নিয়ে বসে থাকে কিছু কিছু লোক, স্ট্যাম্প বিক্রি করে, হ্যাঁ, ফর্ম বিক্রি করে। তো তাদের কাছ থেকে আপনারা একটি গিয়ে বলবেন যে ফুল সেট বা নাম পরিবর্তন, মালিকানা নাম পরিবর্তনের একটি ফুল সেট ফর্ম দেন। সেই ফর্মটি আপনারা ফিল আপ করবেন। এখন আমি বলে দিচ্ছি যে সেই ফর্মগুলো মানে কি কি ফর্ম আপনারা কিভাবে বুঝবেন।
যে মানে কি কি ফর্ম, তারা তো একটা সেট দিবেই, সন্দেহ নাই, কোনো সমস্যা নেই। তারপরও যদি আপনারা বোঝার জন্য আমি বলে দিচ্ছি যে কি কি ফর্ম মানে কি কি লাগতে পারে। 1 নম্বর লাগবে টিও ফর্ম, দ্বিতীয়ত লাগবে টিটিও ফর্ম, 3 নম্বর লাগবে বিক্রয় রসিদ, 4 নম্বরে লাগবে রেভিনিউ রেভিনিউড স্ট্যাম্প, 5 নম্বরে এস ফর্ম, 6 নম্বরে লাগবে 5 টাকার স্ট্যাম্পের হাজিরা পত্র, 7 নম্বর লাগবে 100 টাকার 2টি খালি স্ট্যাম্প, 8 নম্বর লাগবে 10 টাকার 8 নম্বর লাগবে 100 টাকার স্ট্যাম্পে ক্রেতা হলফনামা প্রিন্ট সহ, 9 নম্বর হচ্ছে 100 টাকার স্ট্যাম্পে বিক্রেতার হলফনামা প্রিন্ট সহ, 10 নম্বরে লাগতেছে ক্রেতা প্লাস বিক্রেতার হলফনামা নোটারি। তো আমি আপনাকে বলি, যখন এই ফর্মটা আপনারা কিনবেন, কিনে এই ফর্মটা প্রথমত আপনারা ফিল আপ করবেন, ফিল আপ করে অতি সহজ ফিল আপ করা। আর যদি আপনি ফিল আপ নিজে না করতে পারেন, তাহলে সেখানের কিছু লোক বসা থাকে, 50 টাকা 100 টাকা দিলে তারা ফর্মটা ফিল আপ করে দেয়, তাদের দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করিয়ে নেবেন। ফর্মটা ফিল আপ করিয়ে আপনি প্রথমত আপনার কাজটি হবে ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়া। কারণ কি, ব্যাংকে গেলে একটু সিরিয়াল থাকে, আপনি ব্যাংকে যদি ব্যাংকের কাজটা আগে সারতে পারেন, তাহলে আপনার কাজটা আরও আগে হয়ে যাবে। তো ব্যাংকে কাজটা সেরে আসার পরে তখন আপনি ওই যে ফর্মটা আর ব্যাংক রসিদ যেটা, সেটা দিয়ে আপনি নোটারি করবেন। নোটারি করে একটা ফাইল বানাবেন, ফাইল তো থাকবেই, তারপর ওই যে ব্যাংকের যে রসিদ নোটারি এগুলা করে একটা ফাইল হয়, ফাইলের মতো হবে। তো ব্যাংক যে জমা, সেই ব্যাংক জমাটা কিছু কিছু ইউটিউবাররা বলে না, কারণ জানি না কিসের জন্য বলে না। আমি আজকে আপনাদের বলে দিচ্ছি ব্যাংক জমা কয় টাকা ফ্রি লাগে কোথায়। 1 নম্বর হচ্ছে 100 সিসি মোটরসাইকেলের জন্য প্রযোজ্য 3,496 টাকা। মানে 100 সিসির ভিতরে যে সকল মোটরসাইকেল আছে, সেই সকল মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের যে ব্যাংক ফি, সেটা হচ্ছে 3,496 টাকা। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে 100 সিসির ঊর্ধ্বে, মানে 160 সিসি পর্যন্ত যে সকল মোটরসাইকেল নাম পরিবর্তন করতে যাবেন, সেই ব্যাংকের যে ফিটা সেটা হচ্ছে 4114 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এই স্লিপটা ব্যাংকে টাকা জমা দিবেন, সেই রসিদটা নেবেন, নিয়ে নোটারি করবেন। প্রথমত নোটারি করে তারপর এর আগে প্রথমত যে কাজটি হবে, আপনি যার কাছ থেকে বাইকটি কিনবেন, সেই বাইকের যে মালিককে তো অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে, সাথে রাখতেই হবে, কারণ তাকে ছাড়া মানে হবে না, সেটা তো বুঝতেই পারতেছেন। আচ্ছা, তো এই গেল ব্যাংকের। এখন আপনি এগুলো সব ফর্ম ফাইলটা ফিল আপ করে আপনি ব্যাংক জমা টমা দিয়ে আপনি, আমি মিরপুরের উদ্দেশ্যে দিয়েই বলি, মিরপুর বিআইটিএ 1 নম্বর যে সার্কেল সেটা, আর আপনাদের এলাকার যেটা যেভাবে সেটা সেখানে সেভাবেই যাবেন। আমি জাস্ট মিরপুরের কথাটা উদ্দেশ্য করে বলতেছি। সব কিছু ফিল আপ করার পরে আপনি মিরপুর 1 গেট থেকে ঢুকে যে সোজা যে গলিটায় গেছে, রেস্টুরেন্টের সামনে যে গলিটা বলে, সেই গলিটা, সেখানে গাড়ি পরিদর্শক নামে একজন ম্যাজিস্ট্রেট মানে প্রতি ঘন্টায় একবার করে এসে মোটর সাইকেলগুলো বা অন্যান্য যান এগুলো সে মানে চেক আপ করে যায়। চেক আপ বলতে কি, মনে করেন যে গাড়ি পরিদর্শক সে আসবে সামনে, এসে প্রথমে ইঞ্জিনের চেসিস নাম্বারটা দেখবে যে পাঞ্চ করা আছে কিনা, তারপর দেখবে ইঞ্জিনের যে ইঞ্জিন নাম্বারটা, এটা পাঞ্চ করা আছে কিনা। যদি দেখে যে সমস্ত সব ঠিক আছে, তখন যে টিও ফর্মটা সেখানে একটা সিগনেচার করে দিবে। এই সিগনেচারটা হওয়া মানে আপনার 99% কাজ সম্পন্ন হওয়া। এখন যদি গাড়ি মোটরসাইকেলে যদি পাঞ্চ করা থাকে নাম্বার, বা চোরাই হয়, বা অন্য কোনো হয়, সেহেতু তো একটু ঝামেলা তো অবশ্যই হবে। তো যাই হোক, আশা করি ঝামেলা না হোক।
তো আপনারা সেখান থেকে আহ, গাড়ি পরিদর্শক দেখার পরে আপনার মোটরসাইকেলটি আপনি ভালোভাবে এক সাইডে তালা মেরে রাখবেন, কারণ বিআরটিএ প্রায় সংখ্যক মোটরসাইকেল চুরি হয়। তো সেটা হচ্ছে আপনাদের দায়িত্ব, আপনারা কীভাবে রাখবেন, ভালোভাবেই রাখবেন। আচ্ছা, গাড়ি পরিদর্শকের সিগনেচার নেওয়ার পরে সে একটা টিও ফর্মের সিগনেচার দিবে, সেটা নেওয়ার পরে দ্বিতীয় তলায় 202 নম্বর রুমে যাবেন। 202 নম্বর রুমে গেলে সেখানে আপনাকে টিও ফর্মে আরেকটা সিগনেচার করবে। সেই সিগনেচার করার পরে তারপর যাবেন, সেই যে সিগনেচার করবে সেইখানে লেখা থাকবে যে আপনি পরবর্তীতে কয় নম্বর রুমে যাবেন। হ্যাঁ, সেই অফিসারকে আপনি জিজ্ঞেস করবেন, স্যার আমি কয় নম্বর রুমে যাব, সে মুখে বলে দেবে, এমনকি আপনাদের টিও ফর্মটা সেখানে লিখে দেবে যে এখন আপনি কয় নম্বর রুমে যাবেন। ধরেন আপনি 210 নম্বর রুমেই গেলেন, সেই 210 নম্বর রুমে গিয়ে তখন একজন অফিসার সামনে থাকবে। সেই অফিসার যে গাড়ির বাইকের যে আগের যে মেইন মালিক তাকে সামনে রাখবে, এবং আপনি যে গাড়িটা কিনছেন আপনাকে সামনে রেখে তাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কি আপনার টাকা বুঝে পেয়েছেন সম্পূর্ণ টাকা। তখন সে যদি সম্পূর্ণ টাকা বুঝে পায় তখন বলবে যে হ্যাঁ আমি সম্পূর্ণ টাকা বুঝে পেয়েছি, এই কথাটাই বলবে। বলার পরে সেই যে আগের মালিক সে 4টা সিগনেচার করবে ফর্মে, সে ফর্মেই থাকবে কোথায় সিগনেচার করতে হবে। সিগনেচারটা হওয়ার পরে তারপরে মানে হাজিরা হলফনামায় বিক্রেতা স্বাক্ষর করবে, মানে হাজিরা একটা ফর্ম থাকে সেখানে বিক্রেতা 4টা সিগনেচার করবে। করার পরে সেখান থেকে আপনারা বের হয়ে আসবেন। বের হয়ে আসে কিছুক্ষণের ভিতরে বাহিরে বাহিরে মাইকিং করে ডাকে, গাড়ির নাম্বার মিলিয়ে আর কি, মানে চেসিস নাম্বার ধরে ডেকে বা সেই রুম থেকেও আমি যতটুকু জানি যে বাইরে বর্তমানে ডাকে না, যে রুমের সিগনেচারটা করা হবে সেই রুম থেকে আপনাকে একটা বিআরটি এর স্লিপ দিবে, মানে অনুমতিপত্র, যেটা দিয়ে আপনি গাড়ি রাস্তা বাংলাদেশের যে কোনো স্থানে গাড়িটা আপনি চালাতে পারবেন। সেখানে লেখা থাকবে যে অমুক অমুকের নাম, অমুক এত গাড়ির নাম্বার, এত চেসিস নাম্বার, এত, হ্যাঁ, সব কিছু এখানে উল্লেখযোগ্য থাকবে, মানে রাস্তায় আপনাকে পুলিশ, সার্জেন্ট, ট্রাফিক কোনো ঝামেলা করতে পারবে না। আবার সেই স্লিপে নিচে লেখা থাকবে যে কখন আপনি মানে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, যখন ওই যে আপনার যে গাড়িটা যে আপনার নামে পরিবর্তন হবে, হওয়ার পরে যে ব্লু বুকটা দিবে, ব্লু বুকে ব্লু বুক তো বর্তমানে স্মার্ট কার্ড হয়, এখন স্মার্ট কার্ডটা হওয়ার জন্য তো অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট লাগবে। তো সেই স্লিপেই আপনার ফিঙ্গারপ্রিন্টের ডেট দেওয়া থাকবে, আপনি সেই ডেট অনুযায়ী গিয়ে, আমি যতটুকু জানি যে 3 মাস সময় নেয়, 3 মাসের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি কার্ড নিয়ে আসতে পারবেন, মানে এই হচ্ছে ওইখানে নিয়ম। তো যখন আপনাকে স্লিপটা দিবে বিআইটি থেকে, তখন মনে করেন যে সম্পূর্ণ কাজ শেষ, আর কোনো সমস্যা নেই। তারপরে যে ডেটটা থাকবে ডেট অনুযায়ী গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি স্মার্ট কার্ডটা নিয়ে আসবেন, ব্লু বুক স্মার্ট কার্ডটা যেটা বলে নিয়ে আসবেন। তো এখন এগুলো তো সব তো বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। আর কিছু কথা বলবো, কিছু কথা হলো, আপনারা যে ফর্মগুলা ফিল আপ করছেন, নোটারি করার পরে আপনারা এক সেট ফটোকপি করে ফেলবেন সব কিছু, কারণ এক সেট ফটোকপি করার পর ওগুলা তো বিআরটিএ জমা হবে, জমা হওয়ার পরে তখন পরবর্তীতে মানে আল্লাহ না করুক দেখা গেলো কি ঝামেলা হয়, হারাই গেল বিআরটি থেকে, তখন তো বিশাল ঝামেলা হয়ে যাবে। যখন আপনার কাছে এক সেট ফর্ম থাকবে তখন ওগুলো আপনি শো করলে আপনি কোন ঝামেলা থেকে মুক্ত রেহাই পাবেন আর কি। তো সেই জন্য বলছি যে সব কিছুর একটা সেট ফর্ম মানে আপনি ফটোকপি করে রাখবেন। তারপরে টিও ফর্মের একটা ছবি তুলবেন, টিও ফর্ম যেটা আছে সেটা যেখানে সিগনেচার করছে ম্যাজিস্ট্রেট সেইটার একটা ছবি তুলে রাখবেন। আর মালিকানা হাজিরাপত্র অফিসার যেখানে সিল দিবে বা সই দিবে সেটার একটা ছবি তুলে রাখবেন, এই দুইটা ছবি তুলে রাখবেন, কারণ আপনি যখন ওখানে ফাইলটা জমা দিবেন তখন কিন্তু আপনি ফটোকপি করে রাখতে পারবেন না, করতে পারবেন না, ফাইলটা তো জমা হয়ে গেল। আপনি নোটারি করার পরে ফাইলটা জমা করবেন, জমা করার পরে যখন আপনাকে ওই সিলটা দেওয়া হবে টিও যে ফর্মটা বলে সেখানে
একটা হচ্ছে ছবি তুলে রাখবেন, আর হাজিরাপত্র যেটা মানে মালিক যেখানে সই করে, যেখানে ওই সিল দেবে অফিসার বা স্বাক্ষর করবে, সেটার একটা ছবি তুলে রাখবেন। সেটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি বিস্তারিত সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আমি কি কি লাগবে আমি আপনাদেরকে বলে দিয়েছি, কয় টাকা ব্যাংক ফি দিতে হবে আমি বলে দিয়েছি, কিভাবে মানে কোন প্রসেসে কোন রোমে যেতে হবে, কিভাবে কি করতে হবে আমি সবই আপনাদেরকে আমি বলে দিয়েছি। তো এইভাবে আপনারা আগাবেন। এটা হচ্ছে নিজের প্রসেসিং, নিজের কাজ নিজে করাই ভালো, এখানে লজ্জার কিছুই নেই। নিজের কাজ সবসময় নিজেই করার চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে না আমি এগুলো করতে পারবো না, তাহলে তো দালাল ধরতে হবে। দালাল ধরলে তো আপনাকে 7, 7,500, 8,000 টাকাও দেওয়া লাগতে পারে। হ্যাঁ, সেগুলো হচ্ছে আপনাদের ব্যাপার, আপনারা কিভাবে করবেন। আমি 2টা প্রসেসই আপনাদেরকে বলে দিয়েছি। তো আপনারা এইভাবে যদি আপনার মালিকানা পরিবর্তন করেন, ইনশাল্লাহ আশা করি কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, তো আমি মনে করি 3 থেকে 4 ঘন্টা লাগবে সময়। এই 3-4 ঘন্টার ভিতরে আপনার মালিকানা পরিবর্তন করা সম্ভব। হ্যাঁ, পুরো একদিনও লাগে না, মাত্র 3 দিনে, এই 3 ঘন্টায়, 3 ঘন্টায় মালিকানা পরিবর্তন করা সম্ভব। যদি আমি যেভাবে প্রসেসগুলো আপনাদেরকে বলেছি, যদি সেইভাবে আপনারা কাজ করেন, মাত্র 3 ঘন্টা লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের যদি আমার কথা যদি বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টে আপনারা বলবেন যে ভাই আমার এই এই কথাটা আমি বুঝি নাই, আমাকে এই কথাটা বুঝিয়ে বলেন। আমি সাথে সাথে আপনার কমেন্টে রিপ্লাই দিব, দিয়ে আপনাকে আমি বুঝিয়ে দিব যে আসলে এই বিষয়টা এইভাবে। তো আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তীতে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হব, যেটা আপনাদের উপকার আসবে, সেই রকম ভিডিও নিয়ে আসবো। তো আজকে ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর যাওয়ার আগে একটু কথা বলে যাচ্ছি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।